নাজনীন সান্নিধ্যর কথা ভুলে যেও না। আমি কিন্তু কখনো তোমার প্রতি বিরূপ আচরণ করিনি। ইভেন এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও চুপ আছি। মানে? মানে খুব সিম্পল। আমার বাসায় এসে আমার ছেলের বউকে তোমার ভাই নোংরা কথা বলছে। সাহস হয় কি করে তার? আমাকে আমার ছেলেদেরকে কি চেনে না সে? সান্নিধ্য সরফরাজ যদি চুপ থাকতো আমি নিজে একদম মাটিতে পুঁতে দিতাম। এসব কিন্তু আমি বরদাস্ত করি না। তোমাকে কিন্তু আমি এই নিয়ে বিন্দুমাত্র কথা শুনিনি। ভুলটা যেহেতু তোমার ভাইয়ের, তাই তারই একমাত্র কথা শোনার প্রাপ্য। আমি অযথা কখনোই তোমাকে অসম্মান করিনি, করব না। মিসেস নাজনীন থমথমে মুখরেখায় খাবার টেবিল ছেড়ে দাঁড়িয়ে পড়েন। খিদে মিটে গেছে তার, আর খাওয়ার ইচ্ছে নেই। ছোট বৌমার বন্দনা কম করে করুন। এখন বুঝতে পারবেন না ঠিক, কিন্তু একদিন সময় হলে ঠিক বুঝবেন। যাকে আদর দিয়ে মাথায় তুলেছিলেন সেই আপনার সংসারে সর্বনাশ করেছে। আপনার মেয়ে সর্বনাশ করেছে। মেয়ে সর্বনাশ করেছে মানে? কিছু না। মিসেস নাজনীন খাবার ফেলে হনহনিয়ে ছুটে যান নিজ কক্ষে। শাহজাহান সাহেব নিজের পাতের অর্ধেক খাবার ফেলে উঠে দাঁড়ান। নিকটস্থে দাঁড়ানো ছোট পুত্রবধূর মাথায় আলতো করে বাম হাত রেখে বলেন, মন খারাপ করো না বৌমা। তোমার শাশুড়ি মা ভাই বলতে পাগল, তাই তার দোষ ত্রুটি দেখেও দেখছে না, তোমার উপর বাড়তি রাগ ফলাচ্ছে। তবে চিন্তা করো না, সব ঠিকঠাক হয়ে যাবে। আমি সান্নিধ্য কিংবা সরফরাজ কেউ অন্যায়কে প্রশ্রয় দেব না। আমাদের কাছে তোমরা হচ্ছ রত্ন। শেহরিন মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে ধীর বেগে মাথা নাড়িয়ে সায় জানায়। গলার ভেতরে সমস্ত কান্না তার দলা পাকিয়ে আসছে। শরীর মৃদু কম্পনে কম্পিত হচ্ছে। প্রবল চিত্তে নিজেকে ধরে রাখে সে। শাহজাহান সাহেব চলে যেতেই তিথি শব্দ করে প্লেট রাখে টেবিলে। গলার স্বর বাড়িয়ে লতাকে ডাকে সে। কি হয়েছে বৌমনি? আমিনকে তাড়াতাড়ি বাহিরের থেকে খাবার আনতে বলো। আমি মেনু আর রেস্টুরেন্টের নাম লিখে দিচ্ছি, সেখান থেকে আনতে বলবি। আমার ছেলেটার না খেয়ে আছে, এগুলো তো খেতেই পারবে না, যা অবস্থা। পৃথিবীতে মা না থাকলে মেয়েদের জীবন থেমে থাকে না বাবা, বরং সেই হারানোর সময় থেকে তাকে সবকিছু শিখে নিতে হয়, জানতে হয়। এই কঠিন দুনিয়ার সঙ্গে মোকাবেলা করার জন্য সবকিছু আয়ত্তে আনতে হয়। কেন তুমি আমাকে কিছু শেখাওনি বাবা? কেন বোঝাওনি মেয়েদের বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন আলাদা? আমার যে নিজের প্রতি নিজের ধিক্কার জমছে। রেজওয়ান সাহেব নিশ্চুপ থেকে মেয়ের কান্নার শব্দ অতি কষ্টে সহ্য করে যান। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না তিনি। কি বললে মেয়ে তার শান্ত হবে? কি বললে মেয়ে তার কান্না থামাবে? বাবা, মেয়েরা যতই আদরে বড় হোক না কেন, যত বড় ফ্যামিলিতেই বিয়ে হোক না কেন, তাকে সাংসারিক বিষয়টাতেও কিছু ধারণা রাখতে হয়। আমি এক্ষেত্রে একদম জিরো বাবা, একদম জিরো। আমার এত ব্যর্থতা আর ভালো লাগছে না। মা, একটু শান্ত হও তুমি। বাবা তোমার কান্নার ভীষণ কষ্ট পাচ্ছে। তুমি যদি কান্না না থামাও, আমি তোমার প্রবলেম সলভ কিভাবে করব বলো? বাবার মুখে সমস্যা সমাধানের কথা শুনে শেহরিন নিজের কান্না দমানোর চেষ্টা করে। ফুপিয়ে ফুপিয়ে বা হাতের তালুতে চোখের পানি মুছতে মুছতে বলে, আমাকে এমন কিছু টিপস দাও যাতে বাসার সবাইকে আমি একটু ভালো রাখতে পারি। আমাকে অপছন্দ করুক ঠিক আছে, কিন্তু আমি তার চোখে চক্ষুশূল হয়ে থাকতে চাই না। এটা অসম্ভব মা। দুনিয়াতে তুমি আলাদাভাবে সবার কাছে ভালো হতে পারবে না। হ্যাঁ পারবে, তবে অন্যায়কে সমর্থন দিতে হবে। তুমি কি অন্যায়কে সমর্থন করে সবার কাছে ভালো হতে চাও? চাই না। মা, আমি মানছি আমার ভুল হয়েছে। আমার উচিত ছিল তোমাকে টিনেজ থেকে এই সম্পর্কে একটু ধারণা দেয়া। এক্ষেত্রে আমি আমার ব্যর্থতা মেনে নিচ্ছি, কারণ আমি যেহেতু চেয়েছিলাম তোমার একটা সুন্দর জীবন হোক, একটা সুন্দর সংসার হোক। সেক্ষেত্রে সেই সংসার সম্পর্কে তোমাকে ধারণা দেওয়াটা ম্যান্ডেটারি ছিল। আমি অজুহাত দিব না, তবে আমি ভীষণ অসহায় ছিলাম। আমি একসাথে সব কিছু সামলে উঠতে পারিনি সেই সময়। তোমার মামনি চলে যাওয়ার পর থেকে তোমার আর আমার জীবন উল্টোপাল্টা হয়ে গিয়েছিল। সাজানো একটা পরিবার ধসে গিয়েছিল। তুমি কঠিন ডিপ্রেশনে নিমজ্জিত ছিলে। আমার কর্মজীবনের ব্যস্ততা ছিল। সব কিছু মিলিয়ে আমি নাজেহাল হয়ে পড়েছিলাম। ডলি বুবু যখন ছিল তখন কেন শেখালো না? সে তো জানতো আমাকে একটা সময় এগুলোর সম্মুখীন হতে হবে। আমি এর মধ্যে বাড়তি কিছুই ভাবতে পারিনি। মা, আমরা কখনোই নিজেদের দায়ভার অন্যের উপর চাপাবো না। আমাদের ব্যর্থতা আমাদের মেনে নিতে হবে। আমি নিজে এই সম্পর্কে যেহেতু তোমাকে সচেতন করতে পারিনি,
তাহলে কেন অন্যের কারো উপর আশা করব? মূল দায়ভার শুধু আমার। হুম, তোমার না বাবা, আমার। তুমি আমার বেস্ট বাবা। রেজওয়ান সাহেব মৃদু হাসেন মেয়ের কথায়, নরম স্বরে বলেন, আচ্ছা, আমাদের বাপ মেয়ে দুজনেরই কেমন? আমরা একটা বাদ দিয়ে বরং ভাবি কিভাবে কি করলে এই সমস্যা থেকে তুমি মুক্তি পাবে। জি বলো। তুমি কি তাদের জানিয়েছো তুমি কি বিষয়ে সম্পূর্ণ অপরিপক্ক? জানতে হয়নি বাবা, তারা আমার কাজ দেখেই বুঝতে পেরেছে। আচ্ছা, পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, ভালো। পড়াশোনার দিকটাতে তাহলে কোনো সমস্যা নেই? না বাবা, সেক্ষেত্রে উনি ভীষণ সিরিয়াস। রেজওয়ান সাহেব লম্বা করে শ্বাস নিয়ে শান্ত গলায় বলেন, আমি আগেও বলেছি, এখনো বলছি, তোমার অনেক ধৈর্য, আল্লাহ তোমাকে সেই গুণটা বেশ ভালোভাবেই দিয়েছেন। তোমার পার করে আসা এত বছরের জীবনের স্যাক্রিফাইস মোমেন্টগুলোতে অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছো এবং প্রত্যেকটার একটা পজিটিভ ফলাফল পেয়েছো। তুমি তোমার নতুন এই জীবনটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নাও। মনে করো তুমি মাত্র শেখার ধাপে পা দিয়েছো। একটা বাচ্চা যখন তুমি নতুন নতুন পড়া শুরু করে তখন কিন্তু সে অজস্র ভুল করে, তাই বলে ছেড়ে দেয় না, কিন্তু ধীরে ধীরে সেই বিষয়টা সে রপ্ত করেই ছাড়ে। সেক্ষেত্রে একটা স্ট্রং গাইডলাইন যাদের থেকে তাদের হতে প্রয়োজনীয় সাপোর্টটুকু পায় না। আমি অভিযোগ আনছি না, কিন্তু বিষয়টা আমাকে ভীষণ অবাক করছে। আমার নিজেরও অভিযোগ নেই, আমার দোষ ভুল আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু মানবিকতা দেখিয়েও মানুষ কিন্তু অনেক কাজে সাহায্য করে। তোমার ভাগ্যে হয়তো এই জিনিসটা লাগছিল। শেহরিন ঠোঁটের উপর ঠোঁট চেপে মাথা নাড়ায়, ধরে আসা গলা উপেক্ষা করে বলে, আমার এটা মেনে নিতেই কষ্ট হচ্ছে বাবা। যদি ওনার ক্ষেত্রে কোনো ল্যাক পেতাম তাহলে তো আমি টিকেই থাকতে পারতাম না। মানুষটা অতিরিক্ত হেল্পফুল, কাইন্ডনেস আমার প্রতি। যতক্ষণ সে বাসায় থাকে আমার কোনো ভয় কাজ করে না, কোনো ওভার থিঙ্কিং মাথায় আসে না। আর কান্না করা তো মহা অপরাধ তার কাছে। এসব কিছুর কারণে আমি নির্বিঘ্নে সব কিছু সহ্য করে যেতে পারি বাবা। আমার কোনো সমস্যা নেই, আমি একটু জাস্ট সব কিছুর সাথে মানিয়ে নিতে চাই। পারবে মা, নিশ্চয়ই পারবে। জীবনে চলার পথে মানুষ কখনো এক জায়গাতে আটকে থাকে না। অদৃশ্য এক ঢেউ তাকে এক জায়গায় হতে অন্য জায়গায় স্থানান্তর করে নিয়ে যায়। তোমারও এক সময় মৌসুম পরিবর্তন হবে। আজকের এই অবস্থান ক্ষণস্থায়ী, এটা নিয়ে ভেবো না। আজ যে ভুলগুলো করছো কালকে তুমি নিশ্চয়ই সেটা করবে না। ধীরে ধীরে নিজেকে গ্রো করো। ইনশাল্লাহ কোনো একদিন আমার শেহরিন এক হাতে পোলাও রোস্ট রান্না করবে আর অপর হাতে ফাইলে সিগনেচার করবে, এটা আমার বিশ্বাস। শেহরিন বাবার আত্মবিশ্বাসী কথার সুরে আবেগপ্রবল হয়ে ওঠে। হুট করে বাধা ভাঙ্গা কান্নায় মুর্শে পড়ে সে। বাবার তার প্রতি এখনো একই বিশ্বাস রয়েছে যে তার মেয়ে পারবে, অথচ মন মস্তিষ্ক দিক থেকে সে ভীষণ দুর্বল। সত্যি কি আমি পারবো বাবা, নাকি মাঝপথে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে? মধ্যরাত, ঘড়িতে টিকটিক করে সময় বইছে রাত 1টার ঘরে। ওয়াশরুম হতে স্পষ্ট কানে ভেসে আসছে শাওয়ারের রিনিঝিনি শব্দ। সান্নিধ্য ফিরেছে কিছুক্ষণ হলো। সারাদিনের ক্লান্তি বিনাশ করতে কক্ষে আসা মাত্রই ঘুমন্ত বধূর দিকে দৃষ্টিপাত করে গিয়েছে শাওয়ারে। অন্যদিকে মৃদুমন্দ আবছায় আলোতেই শেহরিনের চোখ অর্ধবোজা। ঘুম বলতে এটুকুই। আজ 2 দিন হলো সে নেতা সাহেব বাসায় প্রবেশের আগেই ঘুমের অভিনয় করে যাচ্ছে। সারাদিনের ঝড় ঝাপটা ক্ষত রাতের বেলায় গাঢ় হয়। একাকী আকাশ পাতাল চিন্তায় চোখ দিয়ে গড়ায় অনবরত জল। চোখের মণিকোটর হয়ে উঠে রক্তবর্ণ। নিজের দুঃখ বেদনাগুলো লুকাতে সে এই পন্থা অবলম্বন করে। চোখের পানি দমাতে না পারলেও নেতা সাহেবকে দমানোর জন্য গাঢ় ঘুমের বেশে নিজেকে নির্জলিত করে, যাতে তিনি কোনোভাবেই তার বুকের ভেতরের বহমান ব্যথাগুলো বুঝতে না পারে। ছন্দহারা এই নিঝুম রাতে খট করে শব্দ হয় ওয়াশরুমের দরজা খোলার। মাথা মুছতে মুছতে বের হয় সান্নিধ্য। একরাশ ঝনঝাট দূর করে ক্লান্ত ভঙ্গিতে সে সোফায় বসে পড়ে। দুহাত দুদিকে সরিয়ে শরীর এলিয়ে দিয়ে অপরিপানে তাকায় চোখ বন্ধ করে। কপালের যৎ কিঞ্চিত ভাঁজ করে ঠোঁট গোল করে ছাড়ে চাপা নিঃশ্বাস। অধিক ব্যস্ততা আর কাজ একদম জোরালোভাবে পিছু লেগেছে তার। একাধিক প্রকল্পের কাজ সমান তালে দেখাশোনা, সেগুলো নিয়ে পর্যালোচনা, মিটিং, আবার সেমিনার। এমপি পদে 2 বছর শেষ হয়ে 3 বছরে পা দেওয়ার সময় ঘনিয়ে এসেছে।
এই তো হাতে গোনা আর কয়েকদিন পরই সেটা পূর্ণ হবে। ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পূর্বে যে সমস্ত নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছিল সেগুলো প্রায় 40 থেকে 50% কাজ সম্পূর্ণ করতে পেরেছে সে এতদিনে। বাকি 2 বছর 90%-এর কাছাকাছি হলেও পৌঁছাতে হবে। যে প্রতিশ্রুতি দিয়ে সে ক্ষমতায় বসেছে সেই প্রতিশ্রুতি যে কোনো মূল্যে রক্ষা করতেই হবে। ওদিকে সকাল 7টার মধ্যেই আবার রওনা দিতে হবে ঢাকার উদ্দেশ্যে। সান্নিধ্য মাথা হতে কাজের চিন্তা ঝেড়ে চোখ খুলে বেডে ঘুমন্ত নারীর দিকে দৃষ্টি রাখে আবারও। সম্ভবত সকালে দেখা হওয়াটা কঠিন হয়ে পড়বে তার সঙ্গে। ফোনটা সুইচ অফ করে উঠে দাঁড়ায় সে। ঘরের আনাচে কানাচে জ্বলন্ত বাতিগুলো নিভিয়ে সরাসরি চলে যায় বেডে। কিছুটা দূরে শোয়ারত নারী কায়াকে নিজের কাছে আলতো হাতে টেনে আনে সান্নিধ্য। মুখের উপর তার উপসে পড়া চুলগুলো সন্তর্পণে সরিয়ে দেয় সে। শরীরের উপর ঠান্ডা হাতের স্পর্শ পড়তেই আনমনে কেঁপে ওঠে শেহরিন। ভ্রুজোড়া তার কিঞ্চিত বেঁকে আসতেই পুরুষালী স্থির গলায় ভেসে আসে, ঘুমাওনি? শেহরিনের আত্মা শুকিয়ে আসে ভয়ে। ধরা পড়ে যাওয়ার হাত হতে নিজেকে বাঁচাতে সে মুখ গুজে দেয় নেতা সাহেবের বুকের মাঝে। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টায় ঘুম জোড়ানো গলায় বলে, ঘুমিয়েছিলাম, শব্দ পেয়ে ভেঙে গিয়েছে। এভাবে মুখ লুকাচ্ছ কেন? চোখে আলো লাগছে, বেড সাইডের ল্যাম্পটা নিভিয়ে দিন। আচ্ছা, একটু আমার দিকে তাকাও আগে। সকালে দেখবেন প্লিজ, এখন না, আমার সত্যি ঘুম পাচ্ছে, চোখ লেগে আছে একদম। সান্নিধ্য আর কথা বাড়ায় না। বাম হাত বাড়িয়ে বেড সাইডের ল্যাম্পটা বন্ধ করে দিয়ে শুয়ে পড়ে। বুকের উপর আধিপত্য বিস্তার করায় তার নারীকে। সেপ্টেম্বরের শেষে এসির হালকা পাওয়ারের কোভার সিটটা টেনে নিজেদের করে নেয় আবৃত। শেহরিন গুটিসুটি পাকিয়ে নেতা সাহেবের বুকে স্বর্ণপণের জায়গা দখল করে নেয়। অন্ধকারের মাঝে নিজের মুখরেখা তুলে ধীর কণ্ঠে বলে, ভোরে ঢাকা যাচ্ছেন? হ্যাঁ। থাকবেন? সম্ভবত না, কাজ শেষ হলেই ব্যাক করব। ও। সান্নিধ্য শেহরিনের ভেজা কণ্ঠ পেয়ে ভ্রু বাঁকায় খানিকটা। ভারী কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি কি কারণে কান্না করেছো? ধ্যাৎ, কান্না করব কেন? কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়নি, সব ঠিক আছে। সানজি তো বাসায় নেই এখন, সময় কাটাতে কি বোর ফিল করছো? শেহরিন নির্ভীকতে মলিন হাসে। সময় তার তির্যক কথা আর কাজেই সারাদিন কেটে যায়। বোর ফিল করবে কখন? বরং এক রাশ মন খারাপ আর অসম বেদনা নিয়ে কক্ষে এসে হাজির হতে হয়। নিজের ভেতরে জমানো কান্নাগুলো বালিশ চাপা দিয়ে উবড়ে দিতে দিতে রাত ভারী হয়। অতঃপর আপনার থেকে সব কিছু লুকানোর চেষ্টায় রাত পার হয়। তাসিন আছে, ওর সাথে সময় কাটে। তিথি ভাবি আমার থেকে টুকটাক রান্না শিখি। সব মিলিয়ে ভালোই যাচ্ছে সময়ে। আপনার প্লিজ এসব নিয়ে এত ভাবতে হবে না। রান্না শিখছো? এই তো টুকটাক। প্লিজ প্রেশার নিবে না, আগে সব কিছুর সাথে পরিচিত হবে, তারপরে ধীরে ধীরে শিখবে। হুট করে রান্না করে হাত পুড়িয়ে নিবে না। ইস নেতা সাহেব, আমি জানি কি কি করতে হবে। ছেলেদের সংসারের কাজ নিয়ে মাথা ঘামাতে হয় না। সান্নিধ্য শেহরিনের চুলের মাঝে হাত বুলিয়ে দিয়ে মৃদু হাসে। শান্ত গলায় বলে, তো ছেলেরা কি সংসার করে না? করে, বাট এটা মেয়েদের সাইড। মেয়েদের আধিপত্য থাকতে হয় বেশি। আমরা কি আপনাদের কাজে কোনো কথা বলি বলুন? আধিপত্য তোমাদের বেশি, এটা ঠিক আছে, বাট দেখে শুনে রাখার দায়িত্বটা তো আমাদের থাকে। আর কর্মক্ষেত্রে আমাদের যেহেতু বাহিরে, সেহেতু তোমাদের হস্তক্ষেপ না থাকাটাই স্বাভাবিক। আমার কাজ যদি ঘরে হতো তখন তুমি অবশ্যই দেখতে, মতামত দিতে, আমি সেটা গুরুত্ব দিতাম। শেহরিন পড়ে যায় বিপাকে। এর পৃষ্ঠে কি উত্তর দিবে বুঝতে সক্ষম হয় না। নেতা সাহেবের কথা আর যুক্তির সঙ্গে তার পেরে ওঠা সব সময় কঠিন কার্য। উপায়ান্তর না পেয়ে কথার বাক পরিবর্তন করে সে। আচ্ছা বুঝতে পেরেছি, কিন্তু আমি সম্পূর্ণ ঠিক আছি, ভালো আছি। আমাকে নিয়ে চিন্তা করবেন না। অনেক রাত হয়ে গিয়েছে, এবার ঘুমান। ভোরেই উঠে তো আবার রওনা দিতে হবে। তোমার তো ছুটি আছে, বাবার কাছে যাবে? বাবা নারায়ণগঞ্জ আছে, ঢাকায় নেই। সরি, ঢাকা আর নারায়ণগঞ্জ কি আলাদা রাষ্ট্র?
শেহরিন মন খারাপের ভিড়ে হালকা হাসে। নেতা সাহেবের ঠান্ডা শীতল গলার ভাঁজে মুখ ডুবিয়ে বলে, আপনারা আগে আপনাদের কাজ শেষ করুন, তারপরে যাব। কাজ হাতে রেখে আপনাদের মতো যান্ত্রিক মানুষদের সঙ্গে বের হওয়া বা কোথাও যাওয়া আর না যাওয়া সমানই। ওয়েটিং লিস্টে পড়ে থাকতে হয় সব সময়। তবুও ভেবে দেখতে পারো। এই সময় আমার মন ভালো নেই, সানজিয়াপু বাসায় নেই। পরিস্থিতি একটু ঠিক হোক, তারপরে যাব। পরিস্থিতি অস্বাভাবিক কোথায়? আপনার এত শক্ত মন কেন নেতা সাহেব? কি দরকার ছিল ওনাকে এভাবে মারার? আম্মা কিভাবে কষ্ট পেয়েছে, বাঁচা মরা লড়াই লড়ছে। সান্নিধ্যের কণ্ঠ শক্ত হয়ে আসে, গাম্ভীর্য চিত্তে বলে, অন্যায়ের কোনো ছাড় নেই। এগুলোর জন্য কষ্ট পাওয়া মানে সে যে অন্যায় করেছে সেটা সমর্থন করা। আম্মার অতিরিক্ত স্বজনপ্রীতি বিষয়টা আমি পছন্দ করি না। এগুলো আননেসেসারি। হারামির বাচ্চাকে যে আমি ডিরেক্ট মেরে ফেলি নাই, এটা ওর সৌভাগ্য। আবার বাজে কথা বলছেন আপনি। জানেন আপনার উপর আম্মার রেগে আছে। আমি যদি আমার জায়গায় ঠিক থাকি, শুধু আম্মা কেন, অল রিলেটিভসও যদি আমার উপর রেগে থাকে, তাহলেও আমি সেটা কেয়ার করব না। কারো মন রক্ষার্থে আমি নিজেকে ভালো সাজাই না, প্রশ্রয় দেই না। এজন্য আমার শত্রুর সংখ্যা বেশি। আম্মা আপনার সাথে কথা না বললে ভালো লাগবে? আমি কথা বললেই হবে? শেহরিন ফিক করে হেসে ওঠে, গলা হতে মুখ তুলে বলে, ধরুন আমি আর আম্মা পাশাপাশি দাঁড়িয়ে, আপনি কথা বলছেন কিন্তু আম্মা বলছে না, একা একাই কথা বলবেন? কথা না বললেও হবে। আমি যেটা বলছি সেটার প্রত্যুত্তরে সামান্য রেসপন্স কিংবা ইশারা করলেই হবে। মোট কথা আমি বুঝতে পারলেই এনাফ। এটা ঠিক না নেতা সাহেব, আম্মার সাথে অন্তত এত কঠিন হবেন না। মন শক্ত করো শেহরিন। ভুল সবাই করে, নরম হয়ে সেটা সহ্য করে যেতে হয় না। তাকে সেই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য কঠিন হতে হয়। মা, বাবা কিংবা বউ বলে ভুল ধরা অপরাধ, এটা কোনো নীতির মধ্যে পড়ে না। তাহলে কি প্রতিবাদ করা উচিত ভুল বা অন্যায়ের বিরুদ্ধে? সান্নিধ্য ব্যালকনি হতে আগত আবসা আলোতে শেহরিনের মুখ রেখায় স্পষ্ট দৃষ্টি রেখে বলে, সিরিয়াসলি শেহরিন? শেহরিন সান্নিধ্যের চাহনি দেখে খানিকটা ভয় পায়। নিজেকে ধাতস্থ করে নেতা সাহেবের মুখরেখার উপর হাত রেখে চোখ ঢেকে বলে, ইস, কথার কথা, জানি তো আমি অন্যায়ের প্রতিবাদ করতে হয়। একটা পুরো দিন আমি বাসায় থাকবো না, হয়তো ফিরতে পরদিনও হতে পারে। কোনো ধরনের সমস্যা হলে তুমি সর্বপ্রথম আমাকে জানাবে। বাই এনি চান্স যদি কোনো কারণে আমি ব্যস্ত থাকি, তোমার সাথে কানেক্ট করতে না পারি, তাহলে নির্দ্বিধায় ভাইয়াকে জানাবে। কোনো ধরনের হেজিটেট ফিল করবে না। ট্রাস্ট মি শেহরিন, আমি শুধুমাত্র এই একজনকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। আচ্ছা। দুজন মানব মানবীর আলাপনে কেটে যায় শেষ রাত। গতিশীল সময় চাকার ন্যায় ঘুরতে ঘুরতে এসে পৌঁছায় সকাল 7টার ঘরে। সূর্যের কড়া রোশনাইতে বেলা ছুটতে থাকে অদম্য গতিতে। সেপ্টেম্বরের শেষের পথে তবুও নেই বিন্দুমাত্র শীতের দেখা। সান্নিধ্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে কিছুক্ষণ হলো। তাকে বিদায় দিয়ে সকালের নাস্তার আয়োজন করছে শেহরিন। ব্রেকফাস্ট তৈরি করতে তার তেমন অসুবিধা হয় না, এগুলোতে মোটামুটি সে অভ্যস্ত ছিল। কিন্তু সমস্যার সৃষ্টি হয় দুপুরের ভারী রান্না করতে গিয়ে। এত এত আইটেম তার কাছে ভীষণ কঠিন লাগে, সব এলোমেলো হয়ে যায়। লতা, এগুলো টেবিলে রেখে আসো, আমি চা নিয়ে আসছি। বৌমনি, আপনার হাত ধীরে ধীরে পাতল হইতাছে, এমনি একদিন পাকা হইয়া যাইবেন দেখেন। শেহরিন মিষ্টি হাসে, কড়ির কেটলিতে চা ঢালতে ঢালতে বলে, দোয়া করো আমার জন্য একটু, আমি যেন তাড়াতাড়ি সব শিখে ফেলতে পারি। আমি সত্যি আপনার জন্য দোয়া করি বৌমনি। আপনি তাড়াতাড়ি এই কথার বান থেকে মুক্তি পান, সেইটাই চাই। তয় আপনার অনেক ধৈর্য। আপনারে যা সব কয় আমি অন্য মানুষ হইয়া হজম করবার পারি না, আর আপনি চুপচাপ সহ্য কইরা যান। আচ্ছা, আপনি কোন না কিছু কে? কি বলবো বলো, কাজ না পারা ব্যর্থতা তো আমারই। শুধু কাজ না, আপনার ফ্যামিলি তুইলাও কথা কয়, অনেক কথা কয়। শোনেন বৌমনি, নরম হইয়েন না। এই দুনিয়ায় নরম গাড়ে ভাত নাই। জাঁতা চেনেন? সুপারি কাটে যে,
ওই জাঁতা দিয়া কাটে ইচ্ছে মতো যে যেমন পারে। নারিকেলের খোলের মতো শক্ত হইয়া থাকেন, আপনারে ভাঙাইতে ঘাম সুইটটা যাইব। তুমি বয়স আন্দাজে বেশ বাস্তববাদী লতা, তোমার কথাগুলো সত্যি আমাকে ভাবায়। লতা ট্রেখানা হাতে তুলে দরজার পানে যেতে যেতে বলে, মানুষের লাথি গুড়ি খাইয়া বাস্তববাদী হয়েছি বৌমনি। বয়স অল্প হইলেও দুনিয়া চিনা ফেলাইছি, নিজের বয়স্ক মনে হয় এখন। মানুষের কাঁচা কথা তাই আর শুনবার মন চায় না। আপনারে আমি অনুরোধ করি বৌমনি, নিজেরে শক্ত করেন। খারাপ মানুষের সাথে ভালো ব্যবহার কইরা কখনো তাগরে ভালো বানাইতে পারবেন না। তারা আরো সুযোগ পাইব, যারা যেমন তাদের সাথে তেমনই করবেন। লতা চলে যায়। শেহরিন কেতলি হাতে নির্মেষ তাকিয়ে থেকে তার প্রস্থান দেখে। এইটুকু অশিক্ষিত মেয়ের মধ্যে সে যে বিবেকবোধ, যে বাস্তব শিক্ষা দেখতে পায়, সেটা অনেক উচ্চ নামধারী শিক্ষিত মানুষের মধ্যে সে পায় না খুঁজে। তাহলে কি জীবনে খাতা কলমের শিক্ষার মূল্য শিক্ষা নয়? মনুষ্যত্বের বিস্তার ঘটাতে না পারলে কি মূল্য এত ডিগ্রির? তার চেয়ে তো এমন লতারই সমাজের জন্য আশীর্বাদ স্বরূপ। কিচেন হতে বের হয়ে চায়ের ট্রে নিয়ে ডাইনিং এরিয়ায় আসতেই শেহরিনের চক্ষু জোড়া অবাক হয়ে যায়। সকাল সকাল অপছন্দের ব্যক্তির আগমন তার নিজস্ব মনকে আরো বিষিয়ে তোলে। অন্বেষা এসেছে মিসেস নাজনীন এবং তিথির সাথে জুড়িয়েছে বিস্তর আলাপ। শেহরিন চা নিয়ে চুপচাপ সবাইকে সার্ভ করে দেয়। প্লেটে নাস্তা সাজাতেই মিসেস নাজনীন বাধা দিয়ে বলেন, অন্বেষা নিজ হাতে আজকে সবার জন্য নাস্তা তৈরি করে এনেছে, ওটাই খাওয়া হবে এখন। শেহরিন শাশুড়ি মায়ের কথা শুনে বিস্ময়ের চোখের পাতা ফেলতে যেন ভুলে যায়। এত কষ্ট করে ফসকা পোড়া হাত উপেক্ষা করে সে সবার জন্য নাস্তা তৈরি করলো, অথচ সেটা খাবে না কেউ। এমনি এমনি তৈরি করা হলো? তাহলে আগে বললেই তো হতো। আম্মা, এতগুলো আইটেমের নাস্তা কি করব? তিথি, তুমি বলনি আমি ব্রেকফাস্ট তৈরি করতে মানা করেছিলাম? তিথি অন্বেষার হতে দৃষ্টি সরিয়ে বলে, ওহো আম্মা, সরি, আমি ভুলে গিয়েছিলাম বলতে। আসলে 7টা থেকে 8টা সময়টা এত ব্যস্ততায় কাটে, তাসিনকে নিয়ে অন্য কিছু মাথায় আসে না। এই ছেলেকে কি সহজভাবে স্কুলে পাঠানো যায়? সরি শেহরিন। শেহরিনের এই প্রথম কষ্টের পরিবর্তে তিথি ভাবির উপর রাগ হয়। সে জানে ইচ্ছাকৃতভাবে তাকে খাটিয়েছে। তার মনে ঠিকই ছিল, মিথ্যা বলছে। মানুষের চোখ মুখ দেখেই বোঝা যায় সত্য মিথ্যা কথা বলার ধাস। তাকে খাটাবে ঠিক আছে, তাই বলে এতগুলো খাবার নষ্ট করবে? বাহ শেরিন, তুমি রান্না শিখে ফেলেছো। ফুপি, আপনার তো তাহলে আর কোনো চিন্তাই রইল না, 2 ছেলের বই পাকা রাঁধুনি। তিথি অন্বেষার কথায় বিদ্রুপ হেসে বলে, সিরিয়াসলি, পাক্কা রাঁধুনি। কেন? শেহরিনটা এখনো লবণ মশলা এগুলোর পরিমাণই ঠিকভাবে জেনে উঠতে পারেনি। তোমার রান্নার টেস্টের 1/3 ওর রান্নার মাঝে পাবে না। ব্যাপার না, শিখে যাবে। মিসেস নাজনীন অন্বেষার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, আমার মাটা কত লক্ষ্মী, পড়াশোনার পাশাপাশি রান্না বান্নাতেও কি দক্ষ। অন্বেষা বন্দনায় মুখরিত হয়ে ওঠে মিসেস নাজনীন, সেই সাথে তাল মেলায় তিথি। শেহরিনের তৈরি করা সমস্ত নাস্তা অগ্রাহ্য করে তারা অন্বেষার আনা নাস্তা খেতে শুরু করেন। শেহরিনের খারাপ লাগে মিসেস নাজনীনের কার্যকলাপে। সে এতদিন জেনেছে মায়েরা হয় মায়াবতী, সন্তানদের প্রতি আলাদা একটা সফট কর্নার থেকেই থাকে মনের কোণে। তিথি বড় যা হিসেবে প্রতিপক্ষ হতেই পারে, তাই বলে তিনিও এমন করবেন? তার ভালোবাসার সীমারেখা কি সে বাদ দিয়ে বাকি সবাই? মেয়ে হিসেবে কি তার স্থান নেই মনে? নাকি ভাইয়ের এরূপ অবস্থার জন্য এমন করছে? নিজের জড়তা কাটিয়ে শেহরিন মুখ খোলে, সুস্পষ্ট কণ্ঠে বলে, আম্মা, নাস্তাগুলো কি করব তাহলে? ভাবি যদি কষ্ট করে একটু মনে করতেন তাহলে এত কিছু করতাম না, খাবারও নষ্ট হতো না। ফ্রিজে রেখে দাও। বাব্বা শেহরিন, এতটুকুতেই এত রাগ করছো? মনে হচ্ছে নাস্তা তৈরি করে অনেক ভুল করে ফেলেছো। রাগ না ভাবি, খাবার নষ্টের কথা বলেছি। সেটা তোমার ভাবতে হবে না, এমনিতে তো কোনো কাজ গুছিয়ে উঠতে পারো না। আমার মতো বাচ্চা সামলে সংসার করতে এসো, মনে থাকে কি থাকে না তখন দেখবো। আচ্ছা থামো ফুপি,
আমার তৈরি নাস্তা কেমন হয়েছে? মিসেস নাজনীনের গুমোট মুখরেখা যেন অন্বেষাকে পেলেই কেটে যায়। আদুরে কণ্ঠে বলেন, আমি তো অবাক হয়ে যাচ্ছি মা, এত ভালো রান্না করো তুমি, ভীষণ ভালো হয়েছে। ইস, এত সুন্দর নাস্তা যদি প্রতিদিন সকালে পেতাম মন্দ হতো না। অন্বেষা শেহরিনের পানে চেয়ে আলতো হাসে, নমনীয় কণ্ঠে বলে, এসব বলে আর কি হবে ভাবি? হবে না কিছুই, বাট আফসোস আর কি। আম্মা, আমি কি ঘরে যেতে পারি? যাও, কিন্তু দুপুরের রান্নার সময় কিচেনে আসবে। শেহরিন সামান্য মাথা দুলিয়ে ধীর পায়ে হেঁটে যায় ঘরে। আজকে দুপুরের রান্নার তিথি ভাবির, তবুও তাকে আসতে হবে। যদিও আসতে তার কোনো সমস্যা নেই, তবে কথা শোনাটাই তার কাছে খারাপ লাগে বেশি। একটা কাজে হাজারটা বাঁকা কথায় জর্জরিত করে তোলে। সেই সাথে যুক্ত হয় মিসেস নাজনীনও। সব কাজে ভুল ধরে ইচ্ছা মতো কথা শুনিয়ে ছাড়বে, অন্বেষার সঙ্গে তুলনা করবে। আজকে তো আরও নাস্তা তৈরি করে এনেছে রান্নার সুখ্যাতি ছড়িয়ে দেওয়ার জন্য। আজকে আরও বেশি কথা শুনতে হবে নিশ্চিত। শেহরিন ক্লান্ত হয়ে ওঠে, মনে চায় একটু মুখ খুলে কিছু বলতে, একটু অনুরোধ করতে, এই মানসিক নির্যাতনগুলো থামাতে, কিন্তু চেয়েও সে পারে না, বিবেকে বাধে। যদি বেয়াদবি হিসেবে মনে করে। আলাপের মাঝে অন্বেষার ফোনে মেসেজ আসে রাহাদের। তিথির চোখ এড়িয়ে কথা বলতে বলতে সে মেসেজটা ওপেন করে সন্তপনে, হেই সুইটি, তুমি কি ফ্রি আছো? আমরা কি আজকে একসঙ্গে শপিংয়ে যেতে পারি? অন্বেষার মুখরেখা চকচকে হয়ে ওঠে বার্তা দেখে। দ্রুত হাতে টাইপিং করে লেখে, ইয়েস, ওয়াই নট। কখন বের হতে হবে বলো? 11টায়। ওকে, নো প্রবলেম, দেখা হচ্ছে। তিথি এক নাগারে কি কথা বলে যায় সেটা বোধগম্য হয় না অন্বেষার। হাত ঘড়িতে সময় দেখে উঠে পড়ার পায়তারা করে সে। এখান হতে বাসায় গিয়ে তাকে আবার রেডি হতে হবে রাহাদের জন্য। ভাবি, আমার একটু কাজ রয়েছে, এখন তাহলে উঠি। এ কি, তুমি তো কিছুই খেলে না, ব্রেকফাস্ট করে যাও। আজকে না ভাবি, অন্যদিন শিওর করব। ওকে, মনে থাকে যেন। অন্বেষা হাসি মুখে মিসেস নাজনীন এবং তিথির থেকে বিদায় নিয়ে তড়িৎ পায়ে বের হয়ে যায়। এ কদিনে রাহাদের সঙ্গে তার একটা সুন্দর বন্ডিং তৈরি হয়ে গিয়েছে। দিনের বেশিরভাগ সময় একসাথে আড্ডা দেয়, ঘোরাঘুরি করে, লং ড্রাইভে যায়। যদিও এসব কিছুতে সে বুঝতে পারছে রাহাত তার প্রতি অলরেডি দুর্বল হয়ে গিয়েছে, কিন্তু সে এখনও নিজেকে ধরা দেয়নি। তবে নিজেকে দেখে বুঝতে পারছে অতি শীঘ্রই রাহাতের মাঝে সে ফাঁসতে চলছে। নিজের সমস্ত আগাম ধারণার শর্তা হাতে হাতে পেয়ে যায় শেহরিন। দুপুরে কিচেনে থাকাকালীন 2.5 ঘন্টা তার কেটে যায় তির্যক বাণী শুনে। মিসেস নাজনীনের অন্বেষার প্রতি এত ভালোবাসা এবং তাকে বউ করে নিয়ে না আসতে পারার আক্ষেপ শেহরিনের নাজুক মনকে ক্ষতবিক্ষত করে তোলে। ঘোলা হয়ে ওঠে চোখ। এতটাই সে মূল্যহীন যে তাকে মেনেই নেওয়া যাচ্ছে না, সহ্যই করা যাচ্ছে না। সব কাজ সেরে কিচেন হতে বের হতে হতে 3টা বেজে যায় তার। ঠিক একই সময় বাসায় প্রবেশ করে সারফরাজ। যদিও আজকে লাঞ্চ তার ক্লায়েন্টদের সাথে করার কথা ছিল, কিন্তু বাসায় কিছু ডকুমেন্ট রেখে যাওয়ার কারণে আসতে হয়েছে। শেহরিন। সারফরাজের ডাকে শেহরিন চোখের কোণে জমা পানি মুছে মুখে হাসি টানে। স্বাভাবিক ভঙ্গিতে পিছু ঘুরে তাকিয়ে স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলে, জি ভাইয়া। কেমন আছো তুমি আপা? তোমার সাথে তো দেখাই হয় না। এক্সাম শেষ হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। হ্যাঁ, এক্সাম শেষ হয়েছে। আপনি কেমন আছেন? সারফরাজ শেহরিনের মুখরেখা দেখে সামান্য কপাল ভাঁজ করে। হাত ঘড়িতে সময় দেখে নরম গলায় বলে, তুমি কি মাত্র কিচেন থেকে বের হলে? একটু কাজ ছিল। লাঞ্চ করেছো? এই তো করব। 3টা বাজে, তুমি এখনো লাঞ্চ করোনি? কিচেনে কাজ করছো? বাসায় কেউ নেই? শেহরিন সারফরাজের তীক্ষ্ণ গলার বলা কথায় মিলিয়ে যায় ভয়ে। জোরপূর্বক মুখে হাসি টেনে আমতামতা স্বরে বলে, আচ্ছা, আমার নিজস্ব কিছু কাজ ছিল ভাইয়া, এই জন্য একটু লেট হয়ে গিয়েছে। তুমি কি রান্না করছো? না ভাইয়া, কান্না করব কেন? তোমার চোখ লাল কেন? পেঁয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে পানি বের হয়েছে, এই কারণে হয়তো। সারফরাজ শেহরিনের দিকে পূর্ব দৃষ্টিতে তাকিয়ে অবলোকন করে যায়। মুখরেখায় তার স্পষ্ট সন্দেহ প্রবণতা জেগে উঠেছে। স্থির গলায় বলে, পেঁয়াজ কাটা তোমার নিজস্ব কাজ, তাও এই সময়? শেহরিন সারফরাজের কথার পেঁয়াজে আটকে যায়। এলোমেলো দৃষ্টি ছুঁড়ে দিক বেদিক ভুলে
কি বলবে এখন সে? তাকে করা প্রতিটা প্রশ্নই তো দুর্গম, উত্তর দিবে কি? এমনি শিখলাম ভাইয়া। কোনো সমস্যা হয়েছে আপু তোমার? সত্যি কথা বলো। ভেবো না তুমি অস্বীকার করলে বিষয়টা আমি ছেড়ে দিব। তোমার চোখ মুখ দেখে অনেক কিছুই আমি অনুধাবন করতে পারছি। তবুও আমি তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি, সান্নিধ্যের অনুপস্থিতিতে তোমার কি কোনো সমস্যা হচ্ছে কোনো কিছুতে? সারফরাজের স্নেহময় দৃষ্টিতে শেহরিন নমস হয়ে পড়ে। চোখের খানিকটা ঘোলাটে ভাব ধরলেও সে মুখ খুলতে পারে না, চেষ্টা করে বলতে